রেকর্ড কি শুরু হয়েছে? প্রোগ্রেস শুরু হয়েছে। আচ্ছা, ওকে। তো আমরা কি আমাদের স্পাইনের দুইটা ব্যালেন্স আছে, একটা হলো করোনাল ব্যালেন্স আর একটা স্যাজাইটাল ব্যালেন্স। তো করোনাল ব্যালেন্স আমরা কি কোন ভিউতে দেখবো? একটা এক্স রে যদি করি, তার এপি ভিউতে আমরা করোনাল ব্যালেন্স দেখবো। ঠিক আছে। এখন আমরা যে পাম লাইন যেটা বলে, যে কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে, ইঞ্জিনিয়ার, যে কোনো কিছু লং এক্সিস যেটা, সেটা হচ্ছে পাম লাইন। এখন এই পাম লাইনটা আমাদের স্পাইনের ক্ষেত্রে সার্ভাইকেল 7 ভার্টিব্রা থেকে শুরু করে একদম স্যাক্রামের মাঝ বরাবর যাবে। এটা হচ্ছে নিউট্রাল পজিশন, এটা আমাদের নর্মাল নিউট্রাল পজিশন। তাহলে C7 ভার্টিব্রাল বডি থেকে শুরু করে, হ্যাঁ, একদম স্যাক্রামের মাঝখান বরাবর যাবে, এটাই হচ্ছে করোনাল ব্যালেন্স, এটা নিউট্রাল পজিশন। যদি এটা রাইট সাইডে থাকে, রাইট সাইডে সরে যায়, তাহলে এটা হচ্ছে পজিটিভ ব্যালেন্স, এবং যদি লেফট সাইডে সরে যায় তাহলে এটা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। আমাদের লেফট সাইডটা নেগেটিভ আর রাইট সাইডটা হচ্ছে পজিটিভ ব্যালেন্স, এটা হচ্ছে এক ধরনের করোনাল ব্যালেন্স আর কি এটা। এখন আমরা যদি স্যাজাইটাল ব্যালেন্স খেয়াল করি, তাহলে স্যাজাইটাল ব্যালেন্স আমরা ল্যাটারাল ভিউ, স্পাইনে ল্যাটারাল ভিউ এ যদি দেখি, তাহলে আমরা স্যাজাইটাল ব্যালেন্সটা করব, বুঝতে পারবো। তাহলে সেম লাইন, এখন C7 ভার্টিব্রাল বডি থেকে আমরা যদি টানি, এটা সরাসরি পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দা স্যাক্রাল 1 ভার্টিব্রা। তাহলে C7, এটা C7 ভার্টিব্রা, নিচে হচ্ছে স্যাক্রাল 1 এর পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট, ওই বরাবর লাইনটা চলে যাবে। যদি এই যে এখানে এই যে ডান পাশে দেখা যাচ্ছে নিউট্রাল, নিউট্রালটা কোথায় থাকবে? ওই S1 এর পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট বরাবর চলে যাবে, এটা হলো নিউট্রাল। এই বরাবর হচ্ছে নিউট্রালটা। C7 থেকে শুরু করে আমি লাইনটা করি, C7, হুম, C7 বরাবর এই পর্যন্ত যদি আসে, তাহলে এটাই কিন্তু নিউট্রাল, লাইনটা হচ্ছে নিউট্রাল। আর এটা যদি সামনের দিকে চলে যায়, এই লাইনটা যদি সামনের দিকে চলে যায়, তাহলে এটা হচ্ছে পজিটিভ ব্যালেন্স, এবং এটা যদি পিছনের দিকে যায় তাহলে এটা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে। তাহলে স্পাইনের দুই ধরনের ব্যালেন্স, একটা হচ্ছে করোনাল ব্যালেন্স আর একটা স্যাজাইটাল ব্যালেন্স। তাহলে কোনটা দুই ধরনের ব্যালেন্সের পজিটিভ আবার নেগেটিভ ব্যালেন্স আছে? রূপ কি বুঝতে পারছো? ভাই স্যাজাইটালটা আরেকবার। আচ্ছা, স্যাজাইটাল মানে কি? স্যাজাইটালটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র যে ব্যালেন্স। স্যাজাইটাল বোঝো তো, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র একটা প্লেন, যেটা মিডিয়ান প্লেনের প্যারালালি যাবে আর কি, মানে সিটি বরাবর। আমরা বলি কান টু কান হচ্ছে করোনাল ব্যালেন্স, আর সিটি আমাদের আছে না মাঝখানে, সিথি, সিথি হুম। উঠে না, ওই সিটি বরাবর স্যাজাইটাল ব্যালেন্স, মানে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র। হ্যাঁ, এই আর কি। তো অ্যান্টেরো পোস্টেরিয়র সিটি বরাবর এই প্লেনটা চলে যাবে, মানে লাইনটা এই বরাবর সামনের দিকে আগাবে, না হয়তো পিছনের দিকে চলে যাবে। তো নর্মালি পাম লাইনটা C7 ভার্টিব্রাল বডি থেকে শুরু করে আমি যে আর্ট করলাম এই যে নিচের দিকে পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দা স্যাক্রাল 1 ভার্টিব্রা, এই বরাবর যদি থাকে তাহলে এটা হচ্ছে নিউট্রাল, এই বরাবরটা হচ্ছে নিউট্রাল। আর যদি এই লাইনটা সামনের দিকে যায় তাহলে পজিটিভ ব্যালেন্স, আর এটা হচ্ছে যদি পিছনের দিকে চলে যায় তাহলে নেগেটিভ ব্যালেন্স। জিনিসটা কি বোঝা গেছে? জি ভাই। তাহলে স্যাজাইটাল ব্যালেন্স হচ্ছে সিটি বরাবর, মানে মাথার সিটি হচ্ছে এই লাইন বরাবর হাঁটবা তুমি। এই রাস্তা দিয়ে হাঁটলে তুমি হয়তো যেতে পারো কি সামনে যেতে পারো, না হয়তো পিছনে যেতে পারো, ডানে বায়ে তো রাস্তাটা নাই। আর করোনাল ব্যালেন্স হচ্ছে কান টু কান রাস্তা, মানে এক কান থেকে আরেক কান বরাবর রাস্তা, মানে হয়তো ডান কানের দিকে ডানে যেতে পারো, না হয়তো বামে যেতে পারো, এই তো। হুম। এখন তুমি স্যাজাইটাল ব্যালেন্স, করোনাল ব্যালেন্সে কি থাকবো? করোনাল ব্যালেন্সের লাইনটা নিউট্রাল হবে কখন? C7 থেকে শুরু করে একদম মিড স্যাক্রাম থাকবে, এটা হলো নিউট্রাল। এটাই আমাদের হুম। বডিতে, আমরা এটাই চাই, নিউট্রালটাই চাই। কিন্তু কোনো কারণে কেউ যদি স্কলিওসিস হলে বা কাতারা হয়, তাহলে ডান দিকে যদি ঝুঁকে যায় তাহলে ডান দিকে পজিটিভ হবে, বাম দিকে গেলে নেগেটিভ হবে। আর হুম। স্যাজাইটাল ব্যালেন্স হচ্ছে সিটি বরাবর সামনে বা পিছনে আসতে পারে। তাহলে এখানে কি হতে পারে? যদি সামনের দিকে ব্যালেন্সটা নরমালি কোথায় থাকবে, C7 থেকে শুরু করে ওই একই জিনিস, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য S1 ভার্টিব্রা, S1 ভার্টিব্রা পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাসপেক্ট, এটাই হলো পাম লাইন।
এটা এটা যদি সামনের দিকে থাকি, চলে যায় কোনো কারণে সামনের দিকে, যদি কাইফোসিস হয় এই লাইনটা কিন্তু সামনের দিকে চলে যাবে, তাহলে এটা পজিটিভ ব্যালেন্স হবে। আর যদি কেউ লর্ডোসিস হয়, লর্ডোটিক কার্ভেচার পিছনের দিকে চলে যায়, তাহলে এটা নেগেটিভ ব্যালেন্স আমরা বলবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আমাদের এই যে আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। কি কথা বলো? লাইন সামনে দিয়ে গেল কিন্তু বাম দিয়ে গেল, তখন কি হবে? ফার্ম লাইন কোথায় দিয়ে গেল? সা- সামনে দিয়ে গেল তার মানে পজিটিভ, কিন্তু হ্যাঁ। এই কলোনাল প্লেনে আপনার বাম দিয়ে গেল, যেটা নেগেটিভ, তখন কি হবে? ও ও ও এটা কি আমরা মানে আমাদের তো প্লেনটা নর্মালি হচ্ছে নিউট্রাল পজিশনে থাকবে, হ্যাঁ। তো আমরা এটা পজিটিভ নেগেটিভ এটা কিন্তু এভাবে আইডেন্টিফিকেশন করছি যে আসলে লাইনটা কোন দিকে চলে যাচ্ছে সেটা ধরার জন্য। ঠিক আছে? সংখ্যা রেখা যেমন আচ্ছা। একদিকে মাইনাস আর একদিকে প্লাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যাটাকে আইডেন্টিফিকেশন করা, আসলে মার্কিং করা সেরকম। তো সামনের দিকে পজিটিভ যদি ব্যালেন্স হয়, তার মানে সামনের দিকে ধরবো করোনাল ব্যালেন্স, আর হচ্ছে পিছনের দিকে গেলে নেগেটিভ ব্যালেন্স, এরকম হবে। তাহলে কোন প্লেনে কি ব্যালেন্স হচ্ছে সেটার উপর বেসিস করে আমাদের ব্যালেন্সটা চিন্তা ভাবনা হবে আর কি। ও, তো সামনের দিকে মানে করোনাল প্লেনে যদি আমরা, যদি স্যাজাইটাল প্লেনে যদি পজিটিভ ব্যালেন্স বলি, তাহলে এটা হচ্ছে কাইফোসিস হবে। আর যদি তুমি বলতেছো ল্যাটারাল সাইডের দিকে চলে যাচ্ছে নেগেটিভ ব্যালেন্স, তাহলে তখন হচ্ছে ল্যাটারাল সাইডে কি হবে? ল্যাটারাল সাইডে হচ্ছে লর্ডোসিস, স্কোলিসিস হবে, লেফট সাইডে স্কোলিসিস হবে, এর কি। তো এই দুটো বোঝা গেছে কিনা? বুঝছি বুঝছি। এবার আসলে স্কোলিওসিস সম্পর্কে আমি বেসিক কিছু কথা বলি। তো স্কোলিওসিস বুঝতে গেলে আগে হচ্ছে আমাদের একটা স্কোলিয়েটিক কার্ভ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো স্কোলিয়েটিক কার্ভটা একটু বলার আগে আমি খালি একটু ইন্ট্রোডাকশন দিই। স্কোলিওসিসটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যার অর্থ ক্রুক, মানে বেঁকে যাওয়া। ওদের শেপার্ড ক্রুক, যেরকম হাতে হাতে যে হচ্ছে লাঠি ইউজ করে না বৃদ্ধ লোকেরা, রাখাল, রাখাল বালক, মেষ পালক, রাখাল বালক হাতে বাঁকা লাঠি ধরে থাকতো, এটাকে বলা হয় শেপার্ড ক্রুক। ডিফর্মিটি দেখা যায় স্পাইনে না, ওটা হচ্ছে ডিফর্মিটি ইমপারফেক্ট ক্রুক। স্কোলিওসিস শব্দটা ক্রুক থেকে আসছে। তো সামনের দিকে স্পাইন যদি সামনের দিকে ঝুঁকে যায়, কার্ভেচার হয়, এটাকে বলা হয় কাইফোসিস। আর পিছনের দিকে যখন যাবে তখন হচ্ছে লর্ডোসিস। আবার ল্যাটারাল দিকে যদি কার্ভেচার থাকে, এটা কি বলবো আমরা? স্কোলিওসিস। তাহলে স্পাইনের আমরা যদি ল্যাটারাল কার্ভেচার, এরকম কার্ভেচারটা হচ্ছে এরকম যদি বাঁকা হয়, কোন প্লেনে তাহলে হবে? রোগ কোন প্লেনে হবে বলো তো? এটা হচ্ছে স্কোলিওসিস। রোগ কি শুনতে পাচ্ছ চঞ্চল? এই রো, ও শালা ইয়া বদমাইশি করতেছে, ও জয়েন করে অন্য জায়গায় পালাইছে। আচ্ছা যাক, এখন এটা এটা হচ্ছে আমাদের করোনাল প্লেনে। এই যে স্কোলিওসিসটা যেটা ইউজুয়ালি এই যে করোনাল প্লেনে সে যদি বাঁকা হয়ে যায়, ইউজুয়ালি এটাকে বলি আমরা স্কোলিওসিস, কিন্তু আসলে স্কোলিওসিসে তিনটা প্লেনে ডিফর্মিটি থাকে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইপ্লেনার ডিফর্মিটি। মানে এটা গান গান স্টকের মতো ট্রাইপ্লেনার এখানেও। হ্যাঁ, এটা এটা হচ্ছে ট্রাইপ্লেনার ডিফর্মিটি। তাহলে তিনটা প্লেন কি কি? একটা হচ্ছে করোনাল প্লেন, অ্যাক্সিয়াল প্লেন, স্যাজেটাল প্লেন, এই তিন প্লেনে সমস্যা থাকবে। ঠিক আছে? তো ট্রাইপ্লেনার ডিফর্মিটির মধ্যে কি থাকবে? একটা হচ্ছে তার হচ্ছে লর্ডোসিস থাকবে, লর্ডোসিসের সমস্যা থাকে, লর্ডোসিস থাকবে, রোটেশন থাকবে, ল্যাটারাল ওয়েজিং থাকবে। এগুলো আসলে প্লেন না, কিন্তু এখানে হচ্ছে ডিফর্মিটি গুলো বলছে। তো এটা একটু সমস্যা পরে, মানে ঝামেলা। আমরা এজ এ হোল খালি একটু বলি, পরে ধীরে ধীরে ক্লিয়ার হবে। এখন ইনসিডেন্স অফ দ্য স্কোলিওসিস কি? ইনসিডেন্স হচ্ছে দেখা গেছে ফিমেলের ক্ষেত্রে বেশি এটা, আর 80% ক্ষেত্রে স্কোলিওসিসটা আননোন থাকে। কজটা নন না, আননোন, এই জন্য ইডিওপ্যাথিক। তাহলে স্কোলিওসিসের দুটো কারণ আছে, একটা হচ্ছে কারণ জানা নাই, আর একটা হচ্ছে কারণ জানা আছে। তাহলে কারণ অজানা যেটা, সেটাকে বলা হয় ইডিওপ্যাথিক। এইটাই হচ্ছে 80% কেসেস আননোন। আর বাকি 20% কেসে কারণ জানা আছে। সেগুলোর মধ্যে আবার হচ্ছে একটা হলো কনজেনিটাল। ঠিক আছে? কনজেনিটাল, কনজেনিটালের ভিতরে কি কি সমস্যা হলে
স্কলিসিস হয় আমরা একটু পরে দেখব। এখন স্পাইনের বায়োমেকানিক্স একটু দেখি। স্কলিওসিস এর ক্ষেত্রে কি হয়, আমরা বলছি যে আমাদের যে পাম লাইনটা আছে না একদম সোজাসুজি স্যাক্রামের কি বরাবর যাবে, এই যে মাঝখান বরাবর সোজা বরাবর নিচের দিকে যাবে, কিন্তু এই যে এটা নর্মাল অ্যালাইনমেন্ট। এখন এখানে কি থাকবে, স্কলিওসিস এর ক্ষেত্রে কিন্তু ল্যাটারালি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে একটা ভার্টিব্রা কি হচ্ছে, একটা ভার্টিব্রা তার হচ্ছে ল্যাটারালি চলে যাচ্ছে ধীরে ধীরে, এই ভার্টিব্রা থেকে হয়তো আরেকটু কি হয়েছে, আরেকটু ল্যাটারাল সাইডে চলে গেছে, এটা আরেকটু ল্যাটারাল সাইডে চলে গেছে, ঠিক আছে এরকম। তো এটা একটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট থাকলো, আর এটা হচ্ছে এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সবগুলো যদি ল্যাটারালি সরে যেত তাহলে তো হইতোই, কিন্তু এগুলো দেখা গেছে অ্যাঙ্গেল বরাবর তাদের ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গেল তৈরি করে একটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আমাদের স্কলিওসিস এর ক্ষেত্রে দুই ধরনের ডিসপ্লেসমেন্ট হয়। হ্যাঁ, স্কলিওসিস ইজ এ কম্বিনেশন অফ, এটা হচ্ছে এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর একটা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। তাহলে দুই ধরনের ডিসপ্লেসমেন্ট হয়, এটা এটা কেউ কথা বলে না, কথা না বললে ক্লাস বন্ধ। ও ভাই 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 আসি তো ভাই। রেগুলার আর অ্যাঙ্গুলার। হ্যাঁ, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এবং এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এই দুটো কি বোঝা গেছে কিনা? কি ভাই, ব্ল্যাকমেল করে খালি। আচ্ছা, তো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট এবং এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এই দুটো থাকবে। এখন এই যে এখানে যে কার্ভটা তৈরি হলো এটাকে স্কলিওটিক কার্ভ বলে। এখন আমি স্কলিওটিক কার্ভ সম্পর্কে একটু কথা বলে নিই। আচ্ছা, লেকচারটা আমি গ্রুপে দিয়ে দিছি। হুম, গুড। এই যে স্কলিওটিক কার্ভ সম্পর্কে আমি বলি, এই যে দেখো আব্দুর রউফ চঞ্চল, খেয়াল করো তো এখানে মনে করো ধরো এটা একটা কার্ভ, ঠিক আছে, এই যে এটা একটা কার্ভ, এখানে একটা কার্ভ তৈরি হয়েছে তাই না? তো হুম। এই কার্ভটা তৈরি হয়েছে, আমরা যদি ধরি একটা তীর ধনুকের মতো জিনিস, ঠিক আছে, যেমন পাম লাইন, আমরা যে পাম লাইন টানতেছি এটা উপর থেকে শুরু করলাম, একটা পাম লাইন ধরো সোজা করে আমি টানলাম, এখানে কিন্তু ডাবল কার্ভ আছে। তো এখন পাম লাইনটা মনে করো ধরো এইরকম করে চলে গেছে, তো পাম লাইনের কথা আমি বাদ দিলাম। হ্যাঁ, তো পাম লাইন থেকে এখন আমাদের এই যে কার্ভেচারটা তৈরি হলো করোনাল প্লেনে, এটাই কিন্তু হচ্ছে একটা স্কলিওটিক ডিফর্মিটি। এই যে কার্ভটা তৈরি হলো এই কার্ভটাই হচ্ছে স্কলিওটিক কার্ভ। এখন স্কলিওটিক কার্ভের শুরু কোথায় এবং শেষ কোথায়, শুরুটা কোথায় এবং শেষ কোথায়, তাহলে শুরুটা এবং শেষটা কোথায় সেটা যদি জানতে পারি, আমাদেরকে বের করতে হবে শুরুটা কোথায় এবং শেষ কোথায়। তাহলে শুরু এবং শেষ কোথায় এটা যদি বের করতে চাই, তাহলে দেখো আমাদের প্রতিটা ভার্টিব্রার লং এক্সিসে লং এক্সিস, ঠিক আছে, লং এক্সিস গুলো এটার সাথে ঠেকাও, এই ভার্টিব্রার সাথে লং এক্সিস ঠেকাও, যে কোথায় যাচ্ছে। তাহলে আমরা এই যে এইভাবে করলাম আর কি, এটা কি ভার্টিব্রাল লং অ্যাক্সিস না ট্রান্সভার্স অ্যাক্সিস? সরি, এটা ট্রান্সভার্স এক্সিস। হ্যাঁ, তো আমি এই ট্রান্সভার্স এক্সিসটা করলাম, মানে এটার সাথে পারপেন্ডিকুলার, এই যে একদম কি বলবো, পাম লাইনের সাথে লম্ব টানলাম আর কি ট্রান্সভার্স এক্সিসের সাথে। এখন এটা অ্যাঙ্গেল একটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, যে এটার সাথে এটার অ্যাঙ্গেল, এটার সাথে এটার অ্যাঙ্গেল, এটার সাথে এটার অ্যাঙ্গেল, এটার সাথে এটার অ্যাঙ্গেল, ঠিক আছে। তো সবচেয়ে বেশি যেটা দেখা গেছে, যেটা 90 ডিগ্রিতে আছে সেটা তার সাথে কিন্তু অ্যাঙ্গেল তৈরি করে নাই, মানে এটার সাথে এটা কিন্তু অ্যাঙ্গেল তৈরি করে নাই। তার মানে এই যে এখানে অ্যাঙ্গেল তৈরি করে নাই মানে কি, এটার সাথে এটা প্যারালালি আছে, মানে এই লাইন লং এক্সিসের লাইন, এই ভার্টিব্রাল লং এক্সিসের লাইন আর এই পাম লাইন যে লং এক্সিস এটা কিন্তু প্যারালাল আছে, ঠিক আছে না? হুম। আর হচ্ছে এই যে এই ভার্টিব্রাল লং এক্সিস যে আমি যদি ধরি এটার সাথে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করে আছে, এটার একটা লং এক্সিস যদি আমি ধরি এটার সাথে কিন্তু এটা লং এক্সিসে একটা অ্যাঙ্গেল করে আছে।
তো সবচেয়ে বেশি যেটা বেশি টিল্টেড থাকবে, যে ভার্টিব্রাটা সবচেয়ে বেশি টিল্টেড থাকবে, সেটা হচ্ছে এন ভার্টিব্রা। ঠিক আছে, এটা হচ্ছে এন ভার্টিব্রা। এন ভার্টিব্রা মানে একটা তীর ধনুক। তীর ধনুক মনে করো, ধরো একটা লম্বা লাঠি। আমাকে কি দেখা যাচ্ছে জানি না। হ্যাঁ, বুঝতেছি তো। হ্যাঁ, একটা মনে করো, ধরো লম্বা লাঠি, হ্যাঁ, হাতে দিয়ে ধরছো, এটারে বাঁকাইতেছো, তাহলে বাঁকাইলে সবচেয়ে বেশি টিল্টেড হবে কোনটা? সবচেয়ে বেশি যেটা বেশি টিল্টেড হবে সেটাই হচ্ছে এন। ঠিক আছে। ওই যে আপার ভার্টিব্রা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সে সবচেয়ে বেশি বেঁকে থাকবে, তেরসা হয়ে থাকবে যেটা, সেটাই হচ্ছে লোয়ার এন্ড ভার্টিব্রা। আর উপরের দিকে সবচেয়ে বেশি টিল্টেড যে ভার্টিব্রাটা থাকবে, সেটাই হচ্ছে আপার এন্ড ভার্টিব্রা। ঠিক আছে, এই আর ভাই, কি। এটা আমি বহুত দিন চেষ্টা করেও বুঝি নাই, আজকে একদম ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা আপার এন্ড ভার্টিব্রা এবং লোয়ার এন্ড ভার্টিব্রা যদি আইডেন্টিফিকেশন করতে পারি, তাহলে আমরা এপিক্যাল ভার্টিব্রা কোনটা সেটা বের করতে পারবো। এপিক্যাল ভার্টিব্রা দুই ভাবে সংজ্ঞায়িত করা যায়। এই স্কলিওটিক কার্ভ মানে আপার এন্ড ভার্টিব্রা এবং লোয়ার এন্ড ভার্টিব্রার মাঝখানে মাঝখানে যেটা ভার্টিব্রা থাকবে সেটা হচ্ছে এপিক্যাল ভার্টিব্রা। তাহলে এটা 1 2 3 4 5 6 7, সাতটা হলে উপরের দিকে তিনটা এবং নিচের দিকে তিনটা বাদ দিলে মিডল যেটা সেটা হচ্ছে এপিক্যাল ভার্টিব্রা হবে। আরেকটা কথা, এই যে আম, সে- মাঝখানে যে পাম লাইন আমরা আর্ট করছি, এটাকে এই স্কলিসিসের ক্ষেত্রে আরেকটা বলা হয় সিএসভিএল। সিএসভিএল মানে সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন আর কি। আরে এটা মিশতেছে না। সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন মানে ওই যে স্যাক্রামের সেন্টার দিয়ে যাচ্ছি তো এই লাইনটা, সেই জন্য বলা হয় সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন। তো এখান থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে যে ভার্টিব্রাটা, সেটা হচ্ছে এপিক্যাল ভার্টিব্রা। মানে একটা তীর ধনুকের সবচেয়ে অ্যাপেক্স কোনটার দিকে, একদম মাথা যেটা সবচেয়ে বেশি দূরে থাকবে, সেটাকে বলা হয় এপিক্যাল ভার্টিব্রা। ভাই একটা প্রশ্ন, এর মধ্যে যদি এখানে 7টা না হয়ে যদি 8টা হইতো বা 6টা হতো, তাহলে কোনটা এপিক্যাল ভার্টিব্রা হতো? এপিক্যাল ভার্টিব্রা আমি মানে আমারও প্রশ্ন এটা যে কোনটা হতো। তো এই সেক্টরে শামীম স্যার হবে। হ্যাঁ, তো এখন এই কোশ্চেনটার উত্তর আমরা বের করার চেষ্টা করবো পরে। হ্যাঁ, আমরা আগে বেসিকটা জানি। আমিও কিন্তু ইনিশিয়াল পর্যায়ে আছি, আমি কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ইয়া করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। ঠিক আছে, আচ্ছা ভাই। এই কোশ্চেনটা থাকলো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করছো। এখন দেখো, আপার এন্ড ভার্টিব্রা, লোয়ার এন্ড ভার্টিব্রা, এপিক্যাল ভার্টিব্রা, এই দুটো কিন্তু, এগুলো কিন্তু আইডেন্টিফিকেশন হয়েছে। এবার আমাদেরকে নিউট্রাল ভার্টিব্রা সম্পর্কে জানতে হবে। নিউট্রাল নিউট্রাল ভার্টিব্রা মানে কি? এই যে নর্মালি একটা মনে করো, ধরো ভার্টিব্রা এটা থাকলো, ভার্টিব্রা। তো নিউট্রাল কথাটার অর্থ হচ্ছে এখানে যে এন ভার্টিব্রার কথা বলা আছে, এই স্কোয়ালিটিক কার্ভের এন্ড পয়েন্ট, উপরের দিকে এন একটা, নিচের দিকে এন, সেই জন্য নাম হলো এন ভার্টিব্রা। আর এপিক্যাল নামটা হলো এই স্কোয়ালিটিক কার্ভের অ্যাপেক্সে যেটা থাকবে, সেই জন্য এপিক্যাল ভার্টিব্রা। আর নিউট্রাল ভার্টিব্রা হচ্ছে এই স্কোয়ালিটিক কার্ভের মধ্যে যার কোনো, যে কোনো দলের মধ্যে নাই আর কি, যার কোনো রোটেশন নাই, তাকে বলবো আমরা নিউট্রাল ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে যার কোনো রোটেশন থাকবে না তাকে আমরা নিউট্রাল ভার্টিব্রা বলবো। এখন নিউট্রাল ভার্টিব্রা আইডেন্টিফিকেশন করতে গেলে আমরা কি দেখে বুঝবো যে এই ভার্টিব্রাটা রোটেশন নাই? কি দেখে বোঝা যাবে? এই কমন। প্লাম লাইন নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্লাম লাইন বডির মাঝখান দিয়ে যাবে, তাই? ভেরি গুড। শাইখ বলছে, একটা সুন্দর কথা বলছে। যদি পাম পাম লাইন দিয়ে যায়, পাম লাইন মানে দেখা গেছে এই যে পাম লাইন যেটা যাচ্ছে, এই পাম লাইনটা যদি যে ভার্টিব্রার নিয়ারলি, একদম নিয়ারলি অথবা মাঝখান বরাবর যে ক্রস সেকশন করে ফেলবে যে ভার্টিব্রাটা, হুম যে একটা আপেলের মাঝখান বরাবর ভাগ করার সময় আমাদের টার্গেট থাকবে দুই ভাগে ভাগ করা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে একটু সামান্য ডানে বা বামে হয়ে গেছে, কিন্তু তারপরে অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এই ভার্টিব্রাটাকে বলবো আমরা স্টেবল ভার্টিব্রা। ঠিক আছে, যে এই পাম লাইন বা সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু, এই যে এই ভার্টিব্রা আমি যেটা দেখাচ্ছি, এই ভার্টিব্রাটাকে কিন্তু অর্ধেক, নিয়ার অ্যাবাউট হাফ অথবা হাফ বাইসেক্ট করে ফেলছে। এটাকে বলবো আমরা স্টেবল ভার্টিব্রা। মানে এটা কিন্তু স্টেবিলিটি আছে, তার স্টেবল মানে সে বাঁকা
বাঁকা তেরছা নাই, কিন্তু উপরের দিকে এই ভার্টিব্রা যেটা, সেটা কিন্তু দেখা গেছে যে অর্ধেক করতে পারে নাই। এই সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন এটাকে অর্ধেক করতে পারে নাই। তাহলে এই ভার্টিব্রাটা কি কিন্তু স্টেবল ভার্টিব্রা না, আনস্টেবল ভার্টিব্রা। ঠিক আছে, উপরেরটা এটা আনস্টেবল ভার্টিব্রা, এগুলো সবগুলো আনস্টেবল, স্টেবিলিটি নাই। কিন্তু স্কিউলিটিক কার্ভের ভিতরে আমরা রোটেশন বুঝতে পারি পেডিকল দেখে। এই যে পেডিকল, হ্যাঁ, ওই যে আহ, এই রিল ভিডিওর মধ্যে ময়ে ময়ে আছে না, ময়ে ময়ে, এই ময়ে 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 হচ্ছে, হ্যাঁ ময়ে ময়ে, মো সাহেব এটা হলো আবিষ্কার করছে, হ্যাঁ, এটা হচ্ছে মো, হ্যাঁ। তো মো হলো আহ, মোর একটা হচ্ছে, দুটো মেথড আছে আমি দেখাচ্ছি। তো উনি এই যে পেডিকল মেথড আছে, এই পেডিকল মেথড করছে, আর এটা হলো স্পাইনাস প্রসেস, একদম মাঝখান বরাবর থাকে। ঠিক আছে, এখন এটা করছে হচ্ছে এই যে আমরা হলো বলি না এই কব কব অ্যাঙ্গেল, কব সাহেব এটা দেখে রোটেশন বের করছে, মানে স্পাইনাস প্রসেস দেখে বের করছে। আর মো সাহেব বের করছে এই যে পেডিকল দেখে, মো 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 মেথড, হ্যাঁ, পেডিকল পেডিকল দেখে রোটেশন বোঝা যায়। তো এটাকে বলা হয় আউল সাইয়ের মতো, মানে একটা যেন পেঁচার চোখ, পেঁচা তাকায় রয়েছে, হ্যাঁ। যদি রোটেশন থাকে ইউজুয়ালি ওটা একটা, তো আপনার এপি ভিউতে, তাই না? এক্স রে। হ্যাঁ হ্যাঁ হুম এপি ভিউ বলো না। অবশ্যই এপি ভিউ। তো এপি ভিউতে যদি দেখা গেছে যে দুটা চোখ সমান সমান ভাবে দেখা যায়, দুটা চোখ ঠিক আছে, তাহলে এটার কোনো রোটেশন নাই, হ্যাঁ। তো এখন আমরা একটা ভার্টিব্রাল বডিকে 6টা ভাগে ভাগ করব, 6টা ভাগে ভাগ করব। ভার্টিব্রাল বডিকে 6টা ভাগে ভাগ করতে গেলে আমাদের মাঝখানে কটা লাইন থাকতে হবে? 5টা। 6টা ভাগে ভাগ করতে গেলে 4টা লাইন থাকতে হবে, ঠিক আছে, 4টা লাইন, হ্যাঁ, এরকম করে 4টা লাইন দিতে হবে। তো চারটা চারটা ছয়টা 5টা লাইন দিতে হবে। 5টা লাইন দিতে হবে, তাই তো দেখতেছি 5টা লাইন দেওয়া লাগতেছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। কেমনে করে, ওহো, এই যে দেখো, এই যে 5টা লাইন, এটা দেখো 5টা লাইন মাঝখানে কয়টা দিছে? 5টাই, হ্যাঁ, 5টা লাইন দিছে এভাবে, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা লাইন দিলাম, সমান সমান ভাবে ভাগ করব, হ্যাঁ। করার পরে এই যে আমাদের যে পেডিকল আছে, পেডিকল কিন্তু দুটা আউটসাইড দিয়ে থাকবে, মানে দুই ফ্র্যাগমেন্ট। ল্যাটারালি যেটা থাকবে ইয়াটা সেক্টরটা, সেটাতে থাকবে, ল্যাটারাল দুটাতে পেডিকল থাকবে, দুটাতে, এটাতে এবং এটাতে। এখন ধীরে ধীরে যদি রোটেশন হতে থাকে, এই চোখটা মাঝখানে চলে আসবে, এই চোখটা মাঝখানে চলে আসবে, আর এটা ডিসঅ্যাপিয়ার করবে। তো এটা ডান দিকে যাচ্ছে, মানে কি 1+ রোটেশন যদি থাকে, তো এটা মিডিয়ালি দিকে চলে আসবে। এটা দেখো 2+ রোটেশন হলে দেখতেই পাবো না, একটা পেডিকল ল্যাটারাল সাইডে চলে গেছে এবং এটা আরেকটু মিডিয়ালি চলে আসছে। 3+ রোটেশন একদম মাঝখানে চলে আসবে, কারণ 6টা ভাগে ভাগ করছি না আমরা, 6টা ভাগে ভাগ করছি। তাহলে যখন 3+ থাকবে রোটেশন, তখন কিন্তু মাঝখানে চলে আসবে। 4+ হলে রাইট সাইডে, মানে রাইট সাইডে পেডিকল রোটেশন এটা চলে আসবে। তাহলে আমরা পেডিকল দেখে করতে পারি, এটা হচ্ছে মো পেডিকল মেথড, ঠিক আছে, ময়ে ময়ে মেথড আর কি। তাহলে পেডিকল ময়ে ময়ে মেথড, তাহলে মো পেডিকল মেথড, আর একটা কি আছে, কব স্পাইনাস প্রসেস মেথড, ঠিক আছে। এই কব সাহেবের স্পাইনাস প্রসেসটা একদম সেন্ট্রালি থাকবে। আমরা যখন 6টা ভাগ করছি না, 6টা ভাগ করার পরে এই যে সেন্ট্রালি থাকবে, এই যে 6টা সেন্ট্রালি থাকবে। সে যখন এখানে রোটেশন হবে 1+ রোটেশন, পরে এই যে প্রতিটা লাইনে লাইনে একটা করে ধাপ দেবে, মানে মাঝখানে কটা লাইন ছিল, 1 2 3 4 5টা, তো এটা মাঝখানে লাইনে থাকবে। তো এখন ডান দিকে রোটেশন হলে এটা পরেরটাতে লাফ দিয়ে যাবে, এরপরেরটা পরেরটাতে লাফ দেবে, এরপরেরটা এটাতে লাফ দেবে, ঠিক আছে। এইভাবে মানে রোটেশনটা দেখে বোঝা যাবে। তাহলে আমরা স্পাইনের রোটেশন দেখার জন্য দুইটা মেথড ইউজ করি, একটা মো পেডিকল মেথড আর একটা কব স্পাইনাস প্রসেস মেথড। তাহলে যে স্কোলিটিক কার্ভের যার কোনো রোটেশন থাকবে না, সেটাকে বলবো আমরা নিউট্রাল ভার্টিব্রা। তাহলে ইউজুয়ালি এন ভার্টিব্রার উপরের ভার্টিব্রা যেটা, সেটা কিন্তু নিউট্রাল ভার্টিব্রা হয় ইউজুয়ালি। এই যে এখানে যদি আমরা দেখি, এই যে এখানে দেখো,
এই যে আমাদের মাঝখানে যে লাইনটা গেছে এটা সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন, এবং সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন এটা আমরা কিভাবে আর্ট করব? এটা হচ্ছে উপরের দিকে তো C7 আমাদের এক্স রে এর মধ্যে আসবে না, ঠিক আছে? এক্স রে এর মধ্যে যেহেতু আসবে না, সেহেতু আমরা অবশ্যই পেলভিসের আপার বর্ডার আমাদেরকে নিতে হবে। তো পেলভিসের আপার বর্ডার এই যে বরাবর একটা লাইন টানবো, দুই পেলভিসের আপার বর্ডার বরাবর একটা লাইন টেনে এটার পারপেন্ডিকুলারে এই যে একদম শেষের ভার্টিব্রাটা যেটা থাকবে স্যাক্রাম, তার মাঝখানে একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা টানি তাহলে এটা সেন্ট্রাল ভার্টিব্রাল লাইন, ঠিক আছে? এবার নেওয়ার পরে সবচেয়ে বেশি টিল্টেড ভার্টিব্রা কোনটা? সবচেয়ে বেশি টিল্টেড ভার্টিব্রা এখানে আমরা দেখব। টিল্টেড মানে সবচেয়ে বেশি টিল্টিং কোথায় আছে? তো এখন টিল্টিং মেজারমেন্ট করতে গেলে লোয়ার এন্ড প্লেট বরাবর যেটা লাইন আছে, সেই লোয়ার এন্ড প্লেট লাইন বরাবর এবং এই যে সেন্ট্রাল সেক্টর ভার্টিব্রাল লাইন যে আছে এটার মধ্যে মেজার করতে হয়, ঠিক আছে? এটার মধ্যে অ্যাঙ্গেল কোনটাতে সবচেয়ে বেশি থাকবে সেই অনুযায়ী সবচেয়ে বেশি অ্যাঙ্গেল যেটার কি থাকবে, সবচেয়ে বেশি কম থাকবে যেটার, সেটাই হচ্ছে এন ভার্টিব্রা হবে। তাহলে এখানে দেখা গেছে যে এই স্কোলিটিক কার্ভের মধ্যে সবচেয়ে কম অ্যাঙ্গেল আছে এটার, ঠিক আছে? সেজন্য এটা হচ্ছে এন ভার্টিব্রা। এই দুটো হচ্ছে এন ভার্টিব্রা, এই যে এটা এবং এটা হচ্ছে এন ভার্টিব্রা। এখন এর মধ্যে নিউট্রাল ভার্টিব্রা কোনটা? এই যে এখানে দেওয়া আছে, এই যে পেডিকল দেখা যাচ্ছে, এটা নিউট্রাল ভার্টিব্রাটা এই পাশে পেডিকল একটা দেখা যাচ্ছে, এই পাশে পেডিকল একটা দেখা যাচ্ছে, ঠিক আছে? দুই পাশের কিন্তু পেডিকল দেখা যাচ্ছে। এটা তার মানে এটা কি কোনো রোটেশন নাই, এটা রোটেশন নাই। উপরেরটা যদি আমরা দেখি এটা কিন্তু পেডিকল গুলা এভাবে কালো কালো দেখা যাচ্ছে না, মানে রোটেশন হয়ে আছে আর কি, রোটেশন আছে। রোটেশন যখন থাকবে তখন এদের শেপ চেঞ্জ হবে, ঠিক আছে? আর এর মধ্যে এপিক্যাল ভার্টিব্রা হচ্ছে এটা, এপিক্যাল ভার্টিব্রা। আর স্টেবল ভার্টিব্রা দেখো, স্টেবল ভার্টিব্রা আমরা ধরছিলাম এই যে সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন, যেটা একদম নিয়ারলি হাফ হাফ বরাবর প্রথম ভাগ করবে যাকে। তো উপরের এই ভার্টিব্রাটা অর্ধেক, কিন্তু এই ভার্টিব্রাটা অর্ধেক ভাগ করতে পারে নাই, তো নিচেরটাকে প্রথম অর্ধেক ভাগ করছে, সেই জন্য এটা স্টেবল ভার্টিব্রা। এখন স্কোলিয়েটিক কার্ভের তাহলে কম্পোনেন্ট কোনটা কোনটা? স্কোলিয়েটিক কার্ভের কম্পোনেন্ট হচ্ছে এন ভার্টিব্রা, উপরের এ আপার এন্ড লোয়ার এন ভার্টিব্রা, তারপরে কি থাকবে এপিক্যাল ভার্টিব্রা, নিউট্রাল ভার্টিব্রা, এবং এর বাইরে আছে স্টেবল ভার্টিব্রা যেটা কম্পোনেন্ট না। তাহলে এখানে আমরা দেখি যে এখানে কি বলছে, the end vertebra are the most tilted and the apical vertebra is the, বলছে end vertebra কি বলছে, end vertebra বলছে mostly tilted, আর the apical vertebra বলছে সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন থেকে সবচেয়ে বেশি দূরে থাকবে যেটা সেটা। আর নিউট্রাল ভার্টিব্রা কাকে বলবো? দেয়ার ইজ নো রোটেশন, তার কোনো রোটেশন থাকবে না। আর স্টেবল ভার্টিব্রা বলছে বাইসেক্টেড অর নিয়ারলি বাইসেক্টেড বাই দ্য সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন which is exactly perpendicular to the tangent drawn across the iliac crest. আচ্ছা, আমি কি এটা বোঝাইতে পারছি কিনা? একটু কঠিন লাগতেছে এটা। একটু কঠিন লাগতেছে তাই না? জি ভাই। আচ্ছা, এই শাইক, আচ্ছা আমি এই ছবিটা একটু দেখাই। আচ্ছা এই ছবিটা দেখো, স্কোলিটিক কার্ভ এখান থেকে শুরু, ধরো এইখান সবচেয়ে বেশি টিল্টেড এই কয়েকটা ভার্টিব্রা আছে না, এই কয়েকটা ভার্টিব্রার মধ্যে সবচেয়ে বেশি টিল্টেড কোনটা, মানে সবচেয়ে বেশি টিল্টেড ভার্টিব্রা কোনটা, মানে এই যে মাঝখানে যে লাইনটা গেল সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন, হ্যাঁ, আর ভার্টিব্রার এন্ড প্লেট গুলো যেটার সাথে সবচেয়ে কম কোণ তৈরি করবে সেটা বেশি টিল্টেড, নাকি যেটা বেশি কোণ তৈরি করবে সেটা বেশি টিল্টেড? যেটা বেশি করবে সেটা। আরে যেটা বেশি করবে সেটা, মনে করো ধরো এটা হলো
15 ডিগ্রি কোণ তৈরি করছে। বেশি টাইট হয়ে যাবে মানে কম কোণ হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এটার সাথে 90 ডিগ্রি তৈরি করছে। তা কার টিল্টিং বেশি বলো তো? ও, যেটা কম সেটা। যেটা কম সেটাই, তাই না? তাহলে হুম, এই যে এখানে দেখো, এটা হলো 90 তৈরি করলো, তাহলে এটা কত কত করবে? এটা এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা 70, ধরো 70। আচ্ছা, এই যে তারপরে এটা যে তৈরি করলো, এটা কত কোণ তৈরি করছে? 45, ধরো 45 করলো। তাহলে এই যে এটা এটা কত করবে ধরো? 20। 20 করলো, ঠিক আছে না? 20 করলো। তো এখন এটা দেখো, এটা যে কোণ তৈরি করলো, এটা যে কোণ তৈরি করলো, ধরো এই পারপেন্ডিকুলার আমি দিলে মানে এন্ড প্লেট বরাবর আর কি আর্ক করতে হবে। এটা কি লোয়ার এন্ড প্লেট বরাবর, লোয়ার এন্ড প্লেট হ্যাঁ হ্যাঁ, বরাবর? লোয়ার এন্ড প্লেট বরাবর, লোয়ার এন্ড প্লেট বরাবর। এই যে এই ভার্টিব্রা আছে না, এই যে আমি এই ভার্টিব্রার এন্ড প্লেট বরাবর, সরি, এই ভার্টিব্রার এন্ড প্লেট বরাবর করতে হবে, হ্যাঁ। আপার এন্ড প্লেট অথবা লোয়ার এন্ড প্লেট, যে কোনো এন্ড প্লেট বরাবর করলেই হবে, সমস্যা নেই। তো এখন আমি এটা করলাম, তাহলে দেখা গেছে যে এটার যে কোণ, এই যে নিচেরটার যে কোণ, নিউট্রাল ভার্টিব্রা মানে কি? নিউট্রাল মানে যার কোনো রোটেশন নাই, সেজন্য তো নিরপেক্ষ সে। এন্ড ভার্টিব্রার পরেরটাই কি নিউট্রাল ভার্টিব্রা হয়? না না, এটা তো ইনভার্টিবল পরেরটাই যে নিউট্রাল ভার্টিব্রা, এরকম হয় না। তাহলে যখন স্টেবল ভার্টিব্রা কোনটা? স্টেবল না যেটা রোটেশন নাই না নাকি? আর ভালো করে খেয়াল করো স্কিউরিটি কার্ভে, মানে সেন্ট্রাল সার্কেল ভার্টিব্রাল লাইনের সাথে যে ভার্টিব্রা সবচেয়ে বেশি টিল্টেড থাকবে, মানে হ্যাঁ, সবচেয়ে বেশি বাঁকা তেরছা অবস্থায় থাকবে, হ্যাঁ। এখন সেন্ট্রাল হ্যাঁ, সার্কেল ভার্টিব্রা থেকে ওই রেসপেক্টিভ ভার্টিব্রার আপার এন্ড প্লেট অথবা লোয়ার এন্ড প্লেট, আমরা যদি সবগুলো ভার্টিব্রার আপার এন্ড প্লেট নিই, তাহলে আপার এন্ড প্লেট সবগুলো নিতে হবে, আর সবগুলোর হচ্ছে লোয়ার এন্ড প্লেট নিলে লোয়ার এন্ড প্লেট বরাবর আমরা লাইন টানবো, মানে ওই লাইন বরাবর লাইন টানলে এটা সেন্ট্রাল সার্কেল ভার্টিব্রাল লাইনের সাথে যেটা কোণ তৈরি করবে, সেই কোণটার মধ্যে সবচেয়ে কম যেটা কোণ তৈরি করবে, সেটাই হচ্ছে এন ভার্টিব্রা। এন্ড ভার্টিব্রা, হ্যাঁ। তাহলে এখানে দেখো, এই ভার্টিব্রা যেটা, সেটা 70 ডিগ্রি। রো চঞ্চল দেখো, এটা হচ্ছে 90 করছে, এটা 70 করছে, এটা 45, এটা 15, এটা আবার এটা নিচেরটা কত ডিগ্রি বলো তো? কোনটা? এই নিচেরটা 15, যেটা হচ্ছে থিটা দিছে, 75। থিটা ডিগ্রি দিছে, এটা কত? এটা কত? এটা কত? এটা তো আপনার 50 হবে, না না, 50। 75। 75 আচ্ছা হবে, 75। আচ্ছা, ধরো 50 সে তৈরি করলো। এখন তো সবচেয়ে বেশি টিল্টেড কোনটা আছে, কোন ভার্টিব্রাটা বলো? ওই যে 15। 15টা। হ্যাঁ 15, মানে এই যে ভার্টিব্রা যেটা, এই 15 যেটা করছে, সেটা বেশি হচ্ছে, সরি 15 মানে লোয়ার এন্ড প্লেট বরাবর আপ করলাম আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এটা হুম, এই যে এটা এই ভার্টিব্রাটা হচ্ছে সবচেয়ে বেশি টিল্টেড, তার মানে এটা লোয়ার এন্ড প্লেট বরাবর যেটা আপ করছে, এটা কিন্তু এই ভার্টিব্রাটা, তার মানে এইটাই হচ্ছে এই স্কোয়ালিটিক কার্ভের মধ্যে এন ভার্টিব্রা। এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে হুম, পারছি না, আপনি নিউট্রাল বলেন। এবার নিউট্রাল ভার্টিব্রা মানে যার কোনো রোটেশন নাই, হ্যাঁ। তো এখন যার কোনো রোটেশন বুঝতে গেলে আমরা কি বুঝবো, কোনটা খুঁজবো? চোখ খুঁজবো অথবা স্পাইনাস প্রসেস খুঁজবো, নাকি? হুম। হ্যাঁ এখন যদি অথবা এন পেরিকল। ভার্টিব্রা রোটেশন না থাকে তাহলে এন ভার্টিব্রা কি নিউট্রাল ভার্টিব্রা হতে পারে? হ্যাঁ, এন ভার্টিব্রা নিউট্রাল ভার্টিব্রা হতেই পারে। আহ, এখন দেখো, এই যে এন ভার্টিব্রা যেটা আছে, এন ভার্টিব্রা এই দুইটা চোখের দিকে তাকাও তো, সে চোখ চোখ মারছে কিনা? না। ডান দিকে চোখ ঠিক আছে, বাম দিকে চোখ ঠিক আছে, এটা এই যে এই চোখটা ঠিক আছে? চঞ্চল বলো, বাম পাশের চোখ এই ভার্টিব্রা ঠিক আছে কিনা? উম বাম পাশেরটা তো সার্কুলার দেখাচ্ছে। মানে দুটা চোখ একই রকম নাই, মানে না দুটা চোখ না, শেপ একই রকম নাই, ঠিক আছে? আর এই ভার্টিব্রা তো চোখেই দেখা যায় না, এটা তো নাই, এগুলো চোখ তো হারাই গেছে। তাহলে এখন এই যে নিচের এই ভার্টিব্রাটা কিন্তু চোখ কিন্তু দুটো সমান সমান আছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সমান সমান আছে তো, না? জি। সেই জন্য এই ভার্টিব্রাটাই হবে নিউট্রাল ভার্টিব্রা। নিচেরটাও কিন্তু নিউট্রাল ভার্টিব্রা হবে না, কারণ এটারও কিন্তু চোখ ঠিক নাই, আছে নাকি? তোমার নজর ভালো না। এটাও হবে না।
এখন আরেকটা বলছি হচ্ছে তোমার স্টেবল ভার্টিব্রা। বলছি এই যে সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল যে লাইন, এই লাইনটা যাকে প্রথম স্কেলেটিক কার্ভের কাছাকাছি কাছাকাছি ভার্টিব্রা যাকে প্রথম অর্ধেক ভাগে ভাগ করবে, যে প্রথম অর্ধেক ভাবে বিভক্ত হবে, সেটাই হচ্ছে তোমার স্টেবল ভার্টিব্রা। স্টেবল ভার্টিব্রা দেখো, এই সেন্ট্রাল স্যাক্রাল ভার্টিব্রাল লাইন এটাকে অর্ধেক ভাগে ভাগ করতে পারে নাই, আর এইগুলোকে তো পারেই নেই। এখন প্রথম এটাকে প্রায় অর্ধেক ভাগে ভাগ করছে, এই যে এটা যেটাকে অর্ধেক ভাগে ভাগ করলো সেটাকেই বলবো আমরা স্টেবল ভার্টিব্রা। ঠিক আছে, জি ভাই, তাহলে বোঝা গেছে। নিউট্রাল ভার্টিব্রা, এন ভার্টিব্রা, স্টেবল ভার্টিব্রা, এই তিনটা বোঝাইতে পারছে কিনা? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে আজকের আর কি ক্লাসটা সার্থক। অবশ্যই। তাহলে আজকে তো মেহেদির ক্লাস হলো না। মেহেদী ভাই ফ্লপ আজকে। আচ্ছা তাহলে আমি ওই যে কোরোনাল ব্যালেন্স, স্যাজাইটাল ব্যালেন্স, স্কোয়ালিটি কার্ভের ভার্টিব্রা গুলো শুধুমাত্র একটু পরিচিতি করে দিচ্ছি। এখন নেক্সট ক্লাসে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি স্কোলিওসিস সম্পর্কে পুরোটা বলতে চাই। ঠিক আছে ভাই, আপনি আর একটু আজকে আর স্টাডি কি- করেন। আজকে আর কিছু বলবেন? কার্ভ টার্ভ নিয়ে কিছু বলবেন? কি নিয়ে? কার্ভ কার্ভ না না, কার্ভ নিয়ে আজকে আর কিছু বলবো না, কারণ এগুলো একটু পড়তে হবে। মানে এগুলো হচ্ছে স্টপ হয়েছে না? রেকর্ডিং? হ্যাঁ না, রেকর্ডিং। রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, তাহলে কি করব? স্টপ রেকর্ডিং। রেকর্ডিং